আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমরা সমাস টপিক্সের পার্ট 3 নিয়ে কথা বলবো, যেখানে আমরা তৎপুরুষ সমাস নিয়ে কথা বলবো। এখন এই তৎপুরুষ সমাস পড়ার আগে আপনাদেরকে অবশ্যই সমাসের যে বেসিক ক্লাসটা ছিল, অর্থাৎ সমাসের যে পার্ট 1 বেসিক ক্লাস ছিল, সেই ক্লাসটা অবশ্যই করে ফেলবেন। না হয় আপনি তৎপুরুষ সমাস ক্লিয়ারলি অ্যান্সার করতে পারবেন না। আশা করি ক্লিয়ার। ওকে, আসুন এখন আমরা তৎপুরুষ সমাস নিয়ে কথা বলি। যে তৎপুরুষ সমাস কাকে বলে? মাথায় রাখবেন, যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং তার পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। আমি আবার ক্লিয়ার করে দেখেন, যে সমাসের পূর্বপদ হতে বিভক্তি লোপ পাবে এবং এটার পরপদের অর্থ প্রাধান্য পাবে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। ওকে, আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে দেখাচ্ছি। যেমন এখানে বলা আছে যে স্বরকে নিক্ষেপ। দেখুন তো, এখানে পূর্বপদ স্বরের সাথে কি আছে? কে বিভক্তি। কি আছে? কে বিভক্তি। তাই এখানে এই যে কে বিভক্তিটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, এবং এই যে দ্বিতীয় বিভক্তি লোপ পাচ্ছে, লোপ পাওয়ার পরে কিন্তু এখানে লেখা হয়েছে স্বর নিক্ষেপ। অর্থাৎ আমাদের যে এখানে ব্যাস বাক্য ছিল, সেই ব্যাস বাক্যের মধ্যেই কিন্তু মধ্য থেকে আমাদের কে বিভক্তি লোপ পাইছে। এখন আপনি যদি ব্যাস বাক্য না ছিলেন, তার জন্য হচ্ছে আপনি আমাদের বেসিক ক্লাসটা অবশ্যই করতে হবে। তাহলে এখানে যে বাক্যটা ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যের যে সমস্যমান পদ, সেই সমস্যমান পদের পূর্বপদ থেকে কে বিভক্তি লোপ পাচ্ছে, এবং সেখান থেকে যে আমি সমস্ত পদ পাচ্ছি, সেই সমস্ত পদের মধ্যে কিন্তু কে বিভক্তি লোপ পায়, এটা সমস্ত পদ হইলো। এবং এখানে প্রাধান্য পাচ্ছে কোন পদরা স্যার? পরপদরা। নিক্ষেপ, কারণ স্বর কিন্তু প্রাধান্য পাচ্ছে না। আমি যদি স্বরকে নিক্ষেপ করতে যাই বা স্বরকে টানা দিয়ে ফালাইতে যাই, অথবা কখনো যদি তীরকে নিক্ষেপ করতে যায়, তাহলে অবশ্যই ওই নিক্ষেপটাই প্রাধান্য পাবে, তীরটা প্রাধান্য পাবে না। তাহলে প্রাধান্য পাচ্ছে কোনটা? পরপদ। আসেন যদি আমরা দ্বিতীয়টা একটু দেখি। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2024-25 সেশনে ক্ষয়টা আসা কোশ্চেন, যে বৈষম্য বিরোধী কোন সমাস। আচ্ছা, তাহলে দেখেন বৈষম্য বিরোধী হচ্ছে তৎপুরুষ সমাস। কোন তৎপুরুষ সমাস আমরা এটা একটু পরেই শিখবো। তাহলে দেখেন এই যে বৈষম্যের এখান থেকে যে এর বিভক্তি লোপ পাচ্ছে, কোন বিভক্তি লোপ পাচ্ছে? এর বিভক্তি লোপ পাচ্ছে। কোথা থেকে? ব্যাস বাক্য থেকে এর বিভক্তি লোপ পাচ্ছে। আর এই বিভক্তি লোপ পাওয়ার পরে যে সমস্ত পদরা পাচ্ছি, সেই সমস্ত পদের মধ্যে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় তাকে কোন সমাস বলা হয় স্যার? তাকে বলা হয় তৎপুরুষ সমাস। এবার আসো স্যার, যে তৎপুরুষ সমাস কত প্রকার? মাথায় রাখবেন, তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। 9 প্রকার কি কি? একটা হচ্ছে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, উপপদ, নয়, অলুক তৎপুরুষ সমাস। আচ্ছা, একটু খেয়াল রাখবেন, এই তৎপুরুষ সমাস পড়তে হলে আমাদের মূলত তৎপুরুষ সমাস শিক্ষার ক্ষেত্রে আমাদের বিভক্তিগুলা কাজে লাগে। আমাদের বিভক্তিগুলো লাগে, অর্থাৎ আমরা যে এখানে দেখলাম যে পূর্বপদ হতে বিভক্তি লোপ পাচ্ছে। এখন এই যে বিভক্তিগুলা, এই বিভক্তিগুলা কিন্তু দুই প্রকার থাকে। একটা হচ্ছে নাম বা শব্দ বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। এখন আমরা ক্রিয়া বিভক্তিগুলো নিয়ে আমাদের ক্লাস থাকবে। তার আগে আমরা এই নাম বিভক্তিগুলো একটু শিখে নেই। যে নাম বিভক্তি হচ্ছে 7টি নাম বিভক্তি। এটা হচ্ছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এই বিভক্তিগুলো একটু ভালো করে মুখস্থ করে নেবেন। যে প্রথম হচ্ছে অশূন্য, দ্বিতীয়া কেরে বেপিয়া, তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কেরে জন্ম নিমিত্ত, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী রয়ের, সপ্তমী এ অন্তস্থীয়তে। তবে তোমার এখানে প্যাচ লাগবে হচ্ছে দ্বিতীয় বিভক্তির মধ্যে। আমি দ্বিতীয় বিভক্তিটা একটু তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। দ্বিতীয় বিভক্তি দ্বারা হচ্ছে চলমান কিছুকে বুঝাবে। কাকে বুঝাবে? চলমান কিছুকে বুঝাবে। আর এই চতুর্থী বিভক্তি হচ্ছে জন্ম বুঝাবে বা নিহিত থাকা বুঝাবে। এটা একটু পরে ক্লিয়ার হবা। আচ্ছা আসো ভাইয়া, যে এখন যে কি বলে আমাদের তৎপুরুষ সমাস কত প্রকার ছিল? তৎপুরুষ সমাস 9 প্রকার ছিল। এই 9 প্রকারের আমরা একটা একটা পার্ট করে শেষ করি। আসুন আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস নিয়ে কথা বলি। যে দ্বিতীয় তৎপুরুষ সমাসটা কি? যে তৎপুরুষ সমাসের পূর্বপদ থেকে দ্বিতীয় বিভক্তি লোপ পাবে। যে দ্বিতীয় বিভক্তিগুলো কি কি? কে, রে, বেপিয়া। এই বিভক্তিগুলো যদি কখনো কোনো তৎপুরুষ সমাসের পূর্বপদ থেকে লোপ পায়, তখন তাকে বলা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন ভাইয়া, যে তোমার কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বা পরীক্ষার হলে কিন্তু তোমাকে ব্যাস বাক্য দেওয়া থাকবে না, কারণ ব্যাস বাক্য দেওয়া থাকলে তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা।
তবে তোমার এই ব্যাস বাক্য বানানোর মতো বা এটাকে এক্সপ্লেনেশন করার মতো তোমার ক্ষমতা থাকতে হবে। তাহলে দেখো এখানে আমি 4-5টা সমস্ত পদ দিয়েছি। একটা হচ্ছে স্বরনিক্ষেপ, পিঠ দেখা, বিপদাপন্ন, চিরসুখী, চিরদুঃখী। এখন দেখো ভাইয়া যে স্বর নিক্ষেপ, তোমার একটু এখানে জাস্ট একটু মাথার কাজে লাগাও যে এখানে কোন পদগুলো প্রাধান্য পাচ্ছে, যে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, পরপদ প্রাধান্য পাচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে পরপদ প্রাধান্য পাচ্ছে। যে বিপদাপ স্বর নিক্ষেপ, নিক্ষেপটা প্রাধান্য পাচ্ছে, পিঠ দেখা, দেখাটা প্রাধান্য পাচ্ছে, বিপদাপন্ন আপন্ন পদরা প্রাধান্য পাচ্ছে, সুখী সুখী পদরা প্রাধান্য পাচ্ছে, দুঃখী দুঃখী পদরা প্রাধান্য পাচ্ছে। এখন এটার ব্যাস বাক্যটা কি হবে দেখো, স্বর নিক্ষেপ, এটার ব্যাস বাক্য কি হয় ভাইয়া, স্বরকে নিক্ষেপ। তাহলে দেখো এখানে এই যে স্বরকে নিক্ষেপ, এখানে এই যে পূর্বপদে কি আছে, কে বিভক্তি আছে, তাহলে কে বিভক্তি লোপ পাচ্ছে, দ্যাটস ওয়াই এটা কোন তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবং দেখো এখানে যে স্বরকে নিক্ষেপটা, এটা কিন্তু চলমান বোঝাচ্ছে, এটা কিন্তু নিহিত থাকা বা জন্ম বোঝাচ্ছে না, এটা দ্বারা কি বোঝাচ্ছে, চলমান বুঝাচ্ছে। এই জন্য এটা দ্বিতীয় তৎপুরুষ। যদি চলমান না বুঝাইতো তাহলে চতুর্থী তৎপুরুষ। কেমনে দেখো, আমি আরেকটা এটা বিপরীত আরেকটা লিখি, বললাম গুরু ভক্তি, তাহলে এটা ব্যাসবাক্য কি হয়, যে গুরুকে ভক্তি। আচ্ছা দেখো তো এখন এই যে কে বিভক্তিটা, তুমি তো এখন প্রেস লাগাইতে পারো যে এইটাও দ্বিতীয় তৎপুরুষ সমাস, কিন্তু এটা জীবনেও না। কারণ দেখেন গুরুকে ভক্তি, ভক্তিটা কার ভিতর নিহিত থাকে, কার জন্য থাকে, গুরুর জন্য। গুরু কিন্তু ছাত্রছাত্রীদেরকে কি করে না, ভক্তি করে না। ভক্তি কারা করে, ভক্তি করে হচ্ছে ছাত্রীরা বা ছাত্ররা শিক্ষককে করে। তাহলে এই যে জন্ম বুঝাচ্ছে, ভক্তিটা কার জন্য, গুরুর জন্য। তাহলে জন্ম বুঝাইলে এটা চতুর্থী তৎপুরুষ সমাস, আর যদি চলমান বুঝায় তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে দেখো পিঠ দেখা, বললাম পিঠকে দেখা, তাহলে এটা কি বুঝাচ্ছে, চলমান বুঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। বললাম বিপদাপন্ন, বিপদকে আপন্ন, অর্থাৎ এই বিপদটাকে তুমি করে নিয়েছো, নিজের করে নিয়েছো, তাহলে এখানে এটা কিন্তু চলমানকে বুঝাচ্ছে। বিপদ কিন্তু চিরস্থায়ী না, বিপদ এক সময় না এক সময় কি হয়, কাইটা যায়। বললাম চিরসুখী, বললাম চিরকাল ব্যাপিয়া সুখী, তাহলে চিরদুঃখী কি হবে, ঠিক সেম কথা, চিরকাল ব্যাপিয়া দুঃখী। তাহলে এই যে বিভক্তিগুলা, এই যে সমস্ত পদগুলা, এই যে সমসমান পদগুলা বা এই যে ব্যাস বাক্যগুলা, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখতেছি বিভক্তি লোপ পাচ্ছে। কোন বিভক্তি লোপ পাচ্ছে, দ্বিতীয় বিভক্তি লোপ পাচ্ছে। তাহলে দ্বিতীয় বিভক্তি লোপে যে সমাস হয় তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। ওকে, ক্লিয়ার। এবার আসো আমরা 3 নাম্বার যে তৃতীয় তৎপুরুষ সমাস নিয়ে কথা বলবো। দেখেন পূর্বপদের থেকে যে তৃতীয় বিভক্তি যদি লোপ পায়, অর্থাৎ যে তৎপুরুষ সমাসের পূর্বপদ থেকে তৃতীয় বিভক্তি লোপ পায় তাকে বলা হয় তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে পূর্বপদ থেকে কোন বিভক্তিগুলো লোপ পাবে, দ্বারা, দিয়া, কর্তৃক। তাহলে তৃতীয় বিভক্তিগুলো কি কি, দ্বারা, দিয়া, কর্তৃক। তাহলে দ্বারা, দিয়া, কর্তৃক বিভক্তি যদি লোপ পায় তাহলে তাকে কি বলা হয়, তৃতীয় তৎপুরুষ সমাস। এবং আমরা জানি যে তৎপুরুষ সমাস মানে হচ্ছে কোন পদ প্রাধান্য পাবে, পরপদ প্রাধান্য পাবে। আচ্ছা তুমি দেখো তো এখানে কি পূর্বপদ প্রাধান্য পাচ্ছে নাকি পরপদ প্রাধান্য পাচ্ছে, অবশ্যই পরপদ প্রাধান্য পাচ্ছে। তাহলে বিদ্যাহীন, জ্ঞানহীন, শ্রম লব্ধ। আচ্ছা তুমি বলতে পারো যে ভাইয়া কিভাবে এখানে পরপদ প্রাধান্য পায়, বললাম জ্ঞান শূন্য, একজনের মানুষ কি নাই, জ্ঞান নাই, তাহলে এখানে অবশ্যই শূন্য পদের প্রাধান্য পাচ্ছে। বললাম বিদ্যাহীন, এখন বিদ্যাহীন বলতে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তার কি নাই, বিদ্যা নাই, তাহলে এখানে হীনটা প্রাধান্য পাচ্ছে, এখানে বিদ্যা প্রাধান্য পাচ্ছে না। আচ্ছা আসো যে এখানে এটা ব্যাস বাক্য কি হয়, তুমি কিভাবে বুঝবে এটা তৃতীয় তৎপুরুষ, তাহলে এটা কি লেখা যায়, জ্ঞান দ্বারা শূন্য। আবার বললাম বিদ্যা দ্বারা হীন, বললাম জ্ঞান দ্বারা হীন, শ্রম দ্বারা লব্ধ। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে পূর্বপদ থেকে কোন বিভক্তি লোপ পাচ্ছে, তৃতীয় বিভক্তি লোপ পাচ্ছে। তাহলে যদি তৃতীয় বিভক্তি লোপ পায় তাহলে তাকে কি বলা হয়, তাহলে তাকে অবশ্যই তৃতীয় তৎপুরুষ সমাস বলে। আশা করি এতটুকু ক্লিয়ার।
আসেন এবার আমরা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস নিয়ে কথা বলি। তাহলে সহজ কথা হচ্ছে চতুর্থী তৎপুরুষ মানে কি, যে পূর্বপদ থেকে চতুর্থী বিভক্তি লোপ পাবে, অর্থাৎ যে তৎপুরুষ সমাসের পূর্বপদ থেকে চতুর্থী বিভক্তি লোপ পায় তাকে কি বলা হয়, চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে দেখো স্যার, যে চতুর্থী তৎপুরুষ সমাসে কোন কোন বিভক্তি, কে, রে, জন্য, নিমিত্ত, এই বিভক্তিগুলো যদি লোপ পায় তাহলে সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস নিঃসন্দেহে। তাহলে দেখেন আমি গুরু ভক্তি লিখি, বললাম গুরুকে ভক্তি। একটু আগে আমি দেখাইছিলাম যে গুরুকে ভক্তি, এটা অবশ্যই নিমিত্ত থাকা বোঝায়, জন্ম থাকা বোঝাচ্ছে, অর্থাৎ ভক্তিটা কার ভিতর নিহিত থাকে, গুরুর ভিতর নিহিত থাকে। তাহলে এখান থেকে পূর্ব থেকে কে বিভক্তি লোপ পাচ্ছে, বললাম আরামকে দ্বারা, আরামের জন্য কে দ্বারা। তাহলে এই যে এখানে জন্ম বিভক্তি লোপ পাচ্ছে, বললাম বনবাস, বনের নিমিত্তে বাস, অর্থাৎ বনের ভিতরে বাস করাকে বোঝাচ্ছে। তাহলে এই যে বিভক্তিগুলো লোপ পাচ্ছে, এই বিভক্তি লোপে, চতুর্থী বিভক্তি লোপে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। আশা করি এতটুকু ক্লিয়ার। দেখুন পঞ্চমী তৎপুরুষ সমাস, তাহলে পঞ্চমী তৎপুরুষ সমাসটা কি হবে, যে পূর্ব পদ থেকে পঞ্চমী বিভক্তি লোপ পেলে যে সমাস হয় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। এখন এই যে পঞ্চমী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কোন কোন বিভক্তিগুলো লোপ পাবে, একটা হচ্ছে হতে, থেকে, চে। তাহলে এই হতে থেকে বিভক্তি লোপ পাইলেই সেটা হচ্ছে পঞ্চমী বিভক্তি বা পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন আমি বললাম স্কুল পালানো। আরেকটা জিনিস মাথায় রাখবা, এই যে পঞ্চমী তৎপুরুষ সমাসগুলো থাকে এইগুলো দ্বারা বোঝায় যে পূর্বপদ থেকে পরপদ বিচ্যুত হওয়া। খেয়াল করো যে পঞ্চমী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি বোঝাবে, যে পূর্বপদ থেকে পরপদ বিচ্যুত হওয়া, জাত হওয়া, দূরীভূত হওয়া, পালানো, মুক্ত, এইসব বুঝালে সেটা পঞ্চমী তৎপুরুষ সমাস। কি বললাম, যে পূর্বপদ হতে পরপদ চ্যুত হওয়া, জাত হওয়া, দূরীভূত হওয়া, পালানো, মুক্ত ইত্যাদি বুঝাবে। কিসের ক্ষেত্রে, পঞ্চমী তৎপুরুষের ক্ষেত্রে। তাহলে দেখো স্কুল থেকে পালানো, স্কুল পালানো, বললাম জেল থেকে মুক্ত বা জেল হতে মুক্ত, জেল মুক্ত, পাপ মুক্ত, পাপ হতে মুক্ত, পাপ মুক্ত, বললাম জেল থেকে পালানো, তাহলে হচ্ছে জেল পালানো। তাহলে এগুলা কোন সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস। আশা করি ক্লিয়ার। এবার আসো আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস নিয়ে কথা বলি। অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ সমাস কাকে বলে, যে পূর্বপদ থেকে, অর্থাৎ যে তৎপুরুষ সমাসের পূর্বপদ থেকে ষষ্ঠী বিভক্তি র এর লোপ পায় তাকে বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে পূর্ব থেকে কোনগুলা বাদ যাবে, র এর বিভক্তি লোপ পাবে। তাহলে দেখো এখানে আমি যে বিশ্ববিদ্যালয় শব্দটা লিখলাম, তাহলে এটা কি হয়, বিশ্বের বিদ্যালয়। এই কোশ্চেনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বললাম বৈষম্য বিরোধী, তাহলে কি হবে, বৈষম্যের বিরোধী। বললাম চা বাগান, কি হবে, চায়ের বাগান। বললাম রাজপথ, তাহলে এটা কি হয়, রাজার পথ অথবা পথের রাজা। তাহলে এইগুলো যে লিখতাম, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে র বিভক্তি লোপ পাচ্ছে। আমি বললাম রাজপুত্র, রাজার পুত্র, বললাম ছাত্র সমাজ, ছাত্রের সমাজ। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কোন বিভক্তি লোপ পাচ্ছে, র এর বিভক্তি লোপ পাচ্ছে, র এর বিভক্তি লোপ পাচ্ছে। তাহলে র এর বিভক্তি লোপ পেলে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস। আশা করি ক্লিয়ার। এবার আসো আমরা সপ্তমী তৎপুরুষ সমাস নিয়ে কথা বলি। অর্থাৎ যে তৎপুরুষ সমাসের পূর্বপদ থেকে সপ্তমী বিভক্তি লোপ পায় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। এখন সপ্তমী বিভক্তিগুলো কি কি,
এ অন্তস্তীয় তে, অর্থাৎ এই যে সপ্তমী বিভক্তিগুলো লোপ পাচ্ছে, এই সপ্তমী বিভক্তিগুলো লোপ পাওয়ার পর যে তৎপুরুষ সমাস হবে সেটা সপ্তমী তৎপুরুষ সমাস। দেখো এখানে বনভোজন, তাহলে এটা কি হবে বনেতে ভোজন বা বনে ভোজন। বললাম গাছ পাকা, বললাম কি লেখা যায় গাছে পাকা। বললাম গোলা ভরা, তাহলে হবে গোলায় ভরা বা গোলাতে ভরা। তাহলে গোলায় ভরা বা গোলাতে ভরা। বললাম অকাল মৃত্যু, তাহলে কি হবে অকালে মৃত্যু। বললাম বাকপটু, বাকে পটু। বাক মানে কি বোঝায় কথা বোঝায়। তাহলে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে এ বিভক্তি, অন্তস্তীয় বিভক্তি, এ বিভক্তি, এ বিভক্তি লোপ পাচ্ছে। তাইলে পূর্বপদ থেকে যদি সপ্তমী বিভক্তি লোপ পায় তাকে কি বলা হয় সপ্তমী তৎপুরুষ সমাস বলা হয়। আশা করি ক্লিয়ার। এবার আসো আমরা উপপদ তৎপুরুষ সমাস নিয়ে কথা বলবো। তাহলে দেখো এখানে যে উপপদ তৎপুরুষ সমাস, অর্থাৎ যে তৎপুরুষ সমাসের পরপদ কি হবে কৃদন্ত পদ হবে, অর্থাৎ কৃত প্রত্যয় সাধিত শব্দ হবে, সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এখন তোমরা এটাতে অনেক ধরনের প্যাচ লাগাই ফেলবা, কারণ তুমি এখানে কৃদন্ত পদ ছিল না, সেই কৃদন্ত পদ চিনার জন্য হচ্ছে আমাদের কৃত প্রত্যয় পড়তে হবে, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় পড়তে হবে। তো আমরা এটা জানবো না, আমরা জাস্ট এটা মাথায় রাখবো যে উপপদ তৎপুরুষ সমাস মানে হচ্ছে যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে তুমি এক কথায় প্রকাশ দিও কি করতে পারবা মাথায় রাখতে পারবা। আচ্ছা দেখো আমি বললাম পঙ্কজ, তাহলে কি হয় পঙ্কে জন্মে যা। এখন ভাইয়া পঙ্কজ শব্দের অর্থ কি? পঙ্কজ শব্দের অর্থ হচ্ছে পদ্ম ফুল বোঝায়। ওকে, এবার আসেন কান কাটা, বললাম কান কাটা যা। বললাম জলছর, জলে ছড়ে যে। বললাম উভয়চর, জলে ও স্থলে থাকে যে বা বাস করে যে। বললাম খেচর, আকাশে উড়ে যে। তাহলে দেখেন এখানে যে তৎপুরুষ সমাসের পরপদ কৃদন্ত পদ হয় এবং বা কৃদন্ত পদ থাকে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তাহলে দেখো পঙ্কজ, বললাম পঙ্কে জন্মে যা, তাহলে এটা একটা কথায় প্রকাশ। কান কাটা, কান কাটা যার। বললাম জলে ছড়ে যে, জলে ছড়া জলছর, উভয়চর ও জলস্থলে থাকে যে বা জলস্থলে বসবাস করে যে। খেচর, আকাশে উড়ে যে খেচর। তাহলে এগুলো হচ্ছে তোমার উপপদ তৎপুরুষ সমাস। আর আমি যে একটু আগে বললাম কৃদন্ত পদ, দেখো আমি কান কাটা শব্দটাকে ভাঙলে তার পরপদরা কি পাই পরপদরা পাচ্ছি কাটা। তাহলে কাটা শব্দটাকে ভাঙলে দেখো তো এখান থেকে কি হবে কাঠ যোগ আ পাবো। তাহলে এই যে এটা একটা কৃত প্রত্যয় সাধিত শব্দ বা কৃদন্ত পদ। তাহলে পরপদ যদি কৃদন্ত পদ হয় তাহলে তাকে বলা হবে উপপদ তৎপুরুষ সমাস। আশা করি ক্লিয়ার। এবার আসলে আমরা ন ইয় তৎপুরুষ সমাস নিয়ে কথা বলি। আসো আমরা ন ইয় তৎপুরুষ সমাস নিয়ে কথা বলি। এখন ন ইয় তৎপুরুষ সমাস মানে কি যে নবাচক অব্যয় যুগে যে তৎপুরুষ সমাস হয় তাকে ন ইয় তৎপুরুষ সমাস বলে। আচ্ছা ভাইয়া এখন কথা হচ্ছে যে ন ইয় তৎপুরুষ সমাসটা আসলটা কি? একটা জিনিস মাথায় রাখবা যে ন ইয় তৎপুরুষ সমাসের যে সমস্ত পদরা থাকবে সেই সমস্ত পদের পূর্ব পদে অলওয়েজ অ বা আ থাকবে। কি থাকবে? অ বা আ থাকবে। এখন দেখো তো বিশ্বাস পজিটিভ সাইন বাট অবিশ্বাস নেগেটিভ সাইন। যদি নয় ও তৎপুরুষ সমাসের পূর্ব পদে অ থাকে তাহলে এটার ব্যাস বাক্যে তুমি ন বসাই দিবা। লিখলাম ন বা নাই বিশ্বাস। বললাম নলৌকিক বা নাই লৌকিক। বললাম অনাচার, ন আচার বা নাই আচার। আচার শব্দের অর্থ কি? আচার শব্দের অর্থ হচ্ছে উপায় বোঝায়। স্পর্ধা, বললাম না ন স্পর্ধা বা নাই স্পর্ধা বা নয় স্পর্ধা। তাহলে ভাই দেখো তো প্রত্যেকটার ক্ষেত্রে পূর্বপদে ব্যাস বাক্যে কি হচ্ছে ন বা নাই বসতেছে এবং সমস্ত পদে সবসময় অ বসবে ন ইয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আসলে আমাদের লাস্ট টপিকস তৎপুরুষ সমাসের, যেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। বলছে আমাদের যে লাস্ট টপিক সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। ভাইয়া অলুক তৎপুরুষ সমাসটা কি? যে তৎপুরুষ সমাসের পূর্বপদের বিভক্তির লোপ
পায় না তাকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। অর্থাৎ আমরা জানি তৎপুরুষ সমাসে সচরাচর কি ঘটে, সচরাচর ঘটে হচ্ছে পূর্বপদের বিভক্তি লোপ পায়, বাট অলুক তৎপুরুষ সমাসের পূর্বপদের কোনো বিভক্তি লোপ পাবে না। তো এখন বিভক্তি লোপ পাবে না, তো আমি এটাকে এইভাবে কমপ্লিট করবো, এটা তোমার মাথায় কোশ্চেন থাকতেই পারে। ভাইয়া এখন আসো যে অলুক তৎপুরুষ সমাসটাকে মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে তার ব্যাস বাক্য যা হবে সমস্ত পদ তাই। তাহলে এটা সমস্ত পদ যা থাকবে ব্যাস বাক্য তাই। তাহলে দেখো তেলে ভাজা, এটার ব্যাস বাক্য কি হবে তেলে ভাজা। গায়ে পড়া, এটার ব্যাস বাক্য কি হবে গায়ে পড়া, অর্থাৎ তেলে ভাজা সমস্ত পদ হচ্ছে তেলে ভাজা, ব্যাস বাক্য গায়ে পড়া, সমস্ত পদ কি গায়ে পড়া। বললাম কলে ছাটা, ব্যাস বাক্য কি হবে কলে ছাটা। ঘিয়ে ভাজা হবে ঘিয়ে ভাজা। আরো যদি দিতে যাই বললাম মায়ে খেদানো, মায়ে খেদানো। অর্থাৎ সমস্ত পদ যা ব্যাস বাক্য ঠিক তাই হবে। আশা করি সবাই তৎপুরুষ সমাস ক্লিয়ার। আমি এখানে অল্প অল্প করে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের ক্লাসের টাইম বা ক্লাসের যেই সময়টা অনেক বেশি লেগে যাবে যদি উদাহরণ বেশি বেশি দিতে যাই। তোমরা হচ্ছে বাসায় সবচেয়ে বেশি পরিমাণে এই অলুক তৎপুরুষ সমাসটা নিয়ে প্র্যাকটিস করবা, তাহলে প্র্যাকটিস করলে হচ্ছে তুমি ক্লিয়ারলি শেষ করতে পারবে। এখন বলাই আছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো তুমি হচ্ছে এখানে এগুলো হচ্ছে অবশ্যই কি বলে প্র্যাকটিস করতে হবে। আর আমি যে ফর্মুলাগুলো তোমাকে এখানে দিলাম এই ফর্মুলাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আশা করি সবাই ক্লিয়ার। তো সবাই অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবা এবং আমাদের সমস্ত কি বলে বাংলা বিদ্যা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য অবশ্যই দোয়া করবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।